নাজিরাবাদ আনন্দপুরের যে জায়গা যেখানে একেবারে কার্যত যৌতুকগৃহ বলে বারবার বিরোধীরা যাকে মানে তুলে ধরছে, যেভাবে বহু সংখ্যক মানুষের প্রাণহানি ঘটল। আজ সেখানে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি বললেন যে যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে অল্প একটু দূরত্ব, তার সেখানে না এসে তিনি বারবার দিল্লি চলে যাচ্ছেন কার্যত এই জায়গাটা এড়িয়ে যাওয়ার জন্যে। আপনার কি অভিমত? না, আমার অভিমত ভিন্ন। আমি আগেও বলেছি, উনি যাননি, তাকে উনি ভীষণ দুঃখিত যে ওর কাটমানিটা উপার্জন বন্ধ হয়ে গেল। ওইসব এলাকা থেকে তৃণমূলের নেতাকর্মীরা প্রচুর কাটমানি তুলতেন, এখন ওইটা পুড়ে যাওয়াতে কাটমানিটা বন্ধ হয়ে গেছে, সেই ব্যথায় উনি যাননি। এটা আমার ব্যাখ্যা। যে জায়গায় যে ঘটনাটা ঘটেছে এবং সেই জায়গাটা কার্যত একটা সময় বলা হতো যে কলকাতার কিডনি বা ফুসফুস এরকমভাবে তাকে আখ্যা দেওয়া হতো, যে জলজমিগুলো ছিল সেখানে একের পর এক অবৈধ নির্মাণ হয়ে চলেছে। প্রশাসন কি কিছুই জানে না? দেখুন, এইটা নিয়ে আমরা বহুবার বলেছি, বহু মানুষ বলেছেন। জলাভূমি বাঁচাও আন্দোলন হয়েছে, পরিবেশ বাঁচাও আন্দোলন হয়েছে। আমাদের দেশের সরকাররা, আমি বলি তো, সে কেন্দ্র সরকার বলুন আর রাজ্য সরকার বলুন, এরা পরিবেশ নিয়ে কেউ চিন্তিত নন। এরা পরিবেশ ধ্বংস করে তথাকথিত উন্নয়নের নাম করে সর্বনাশ করছেন। সেই জন্যে জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে। মহা আনন্দে আছেন তারা, তাদেরকে যায় আসে না কেন, জমা ভরাট হওয়ার মধ্য দিয়ে তাদের কাটমানি উপার্জন হচ্ছে। এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি। এর বিরুদ্ধে মানুষকেই সচেতন হতে হবে, তা না হলে উপায় নেই। শেষ একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে যে নির্বাচনের আগেই কার্যত দেখা গেল সিঙ্গুর প্রসঙ্গ কিন্তু উঠে এলো, একদিকে প্রধানমন্ত্রী অপরদিকে মুখ্যমন্ত্রীর আশাতে। তো একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বললেন যে সিঙ্গুরে নানা রকম শিল্প হচ্ছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যেখানে শিল্প বলতে যেটা বলছে সেটা হচ্ছে ওয়্যার হাউস তৈরি হচ্ছে বিভিন্ন বিভিন্ন ই কমার্স কোম্পানিগুলি। মুখ্যমন্ত্রী তিনি যখন আন্দোলন করেছিলেন, মানে তৎকালীন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তিনি যখন আন্দোলন করেছিলেন তিনি বারবার বলেছিলেন পুঁজিবাদকে তারা প্রশ্রয় দেবেন না। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে এই ধরনের ওয়্যারহাউসগুলো, এগুলো কি? দেখুন, এটা ছিল বিজেপি, তৃণমূল, নকশাল এদের একটা যৌথ প্রক্রিয়া। সেই প্রক্রিয়া হচ্ছে যে কোনো মতেই সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে যে পশ্চিমবঙ্গ কৃষিতে এগিয়ে গিয়েছিল সেখান থেকে উত্তরণ হয়ে একটা শিল্প হবে তারা দেখতে চাননি, এটা ঘটনা। তাই একটা তৈরি হওয়া কারখানা তখন মমতা মোদিকে উপহার দিয়েছিলেন। এগুলো বাস্তব ঐতিহাসিক ঘটনা, আমার গপ্প নয়। আমার এখানকার কারখানা চলে গেল সানন্দে। যে সানন্দে একটা অপরিচিত অন্ধকার গ্রাম ছিল, সেটা আজকে আলো ঝলমল করছে। আর আমার সিঙ্গুরের ছেলেরা ওখানে কাজ করতে যাচ্ছেন। এবং এই সিঙ্গুরটা হচ্ছে ওদের অ্যাকেলিসেল। তাই বারবার এখন মোদিকেও সিঙ্গুরে আসতে হচ্ছে, মমতাকেও সিঙ্গুরে যেতে হচ্ছে। ভাবছে তারা তাদের এই ব্যাপক প্রচার যন্ত্রকে কাজে লাগিয়ে মানুষকে খানিকটা আবার মোহগ্রস্ত করবেন। কিন্তু মানুষ তো উপলব্ধি করেছেন যে আজকে সিঙ্গুরে কারখানা হয়নি, শিল্প হয়নি, কৃষি হয়নি, সিঙ্গুর আজকে শ্মশান হয়ে গিয়েছে। এবং তার মধ্য দিয়ে সিঙ্গুরের তরুণরা দেখতে পাচ্ছে তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। অতএব সেই ব্যথা ভোলাবার জন্য মোদি আসুন, অমিত শাহ আসুন, মমতা যেই আসুন না কেন, তাদের ওখান থেকে পালাবার পথ নেই। এই নির্বাচনে কি বামপন্থীরা তারা কি আবারও জোট বেঁধে লড়তে চলেছে? বামপন্থীরা সবসময় জোটবদ্ধ আছে। বামপন্থীদের আমাদের তো একটাই আদর্শ, একটাই কৌশল, যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে জোটবদ্ধ করে লড়া। আমরা সেই চেষ্টা করছি। এক্ষেত্রে কি আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টি এবং কংগ্রেস সবাই কি একসঙ্গে রয়েছে? যারা ধর্মনিরপেক্ষ মনে করেন নিজেদের কার্যক্রমের মধ্য দিয়ে, মুখের বক্তৃতায় নয়, তারা আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে আসলে আরএসএসের কার্যক্রমকে কার্যকর করেন মমতার মতো, তারা আমাদের সঙ্গে থাকবেন না। আপনার গতকালের এক্স হ্যান্ডেল পোস্টে যেখান থেকে আপনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মধ্যে একটা রাষ্ট্রপতি শাসন জারি করার একটা পর্যায়ক্রম তৈরি করছেন, এই বিষয়টা কেন? আমি তো প্রথমেই বলে দিয়েছি এটা, যে পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন। পালিয়ে যাওয়ার পথটা হচ্ছে যদি রাষ্ট্রপতি শাসন হয়, তাহলে উনি সেটাকে নিয়ে ছিচকাদুনি করে নির্বাচনে মানুষের কাছে যেতে পারবেন, যে দেখো আমাকে সরিয়ে দিল, আমাকে সরিয়ে দিল। ওদিকে দাদা দিদির সম্পর্কটা ভালো থাকলো, এইটাই কিছু না। এই নির্বাচনে বাম ফ্রন্ট বা বাম ফ্রন্টের যে যুক্ত ফ্রন্ট যেটা তৈরি হতে চলেছে, সেটা কেমন ফল করবে বলে আপনি আশাবাদী? আমি কখনো জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করি না। আমি জ্যোতিষীর মতো কোনো ভবিষ্যৎবাণীতেও বিশ্বাস করি না। কার্যক্রমের মধ্য দিয়ে মাঠে গিয়ে যা হয় প্রমাণ হবে।
আমরা এতক্ষণ সরাসরি আমাদের সমস্ত বিষয় জানার জন্য বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম এর তিনি রাজ্যসভার সাংসদ, তার সাথে আমরা কথা বলছিলাম এবং আজ তাক বাংলার পর্দায় আমরা সরাসরি সেই সমস্ত কথোপকথন তা তুলে ধরলাম আপনাদের জন্য। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রাহি, আজ তাক বাংলা, কলকাতা। মন্ত্রী উনি গিয়েছেন দিল্লিতে, সেখানে গিয়ে তিনি ওইখানকার যে প্রশাসনিক অধিকর্তারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারতেন যদি তার আপত্তি কিছু থাকতো। সেটা না করে তিনি চলে গেলেন ওখানকার যে সমস্ত পুলিশ আধিকারিকরা ডিউটিতে ছিলেন সেখানে গিয়ে বলছেন খুব গর্ব করে যে আমি আমার ঘরের কাপড় পরে চলে এসেছি, এই দেখুন ইত্যাদি। এগুলো তো আমার মনে হয়েছে এটা রুচিসম্মত নয়, এক। আর দুই হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ, এই পদের মর্যাদাটা বজায় রাখতে হয়। উনি যা আচরণ করছেন সেটা সেই মর্যাদা সম্পন্ন নয়, সেটাই মনে হয়েছে, আমি সে কথাই বলেছি, এর বেশি কিছু না। যেভাবে তাকে দেখা গেল গতকাল পুলিশের সঙ্গে বচসায় বারবার তারা জড়িয়ে পড়লেন, আজ একেবারে দেখা গেল নজিরবিহীনভাবে গতকাল রাতে দিল্লি পুলিশের পরেও বাংলা থেকে একটা বিপুল পরিমাণে পুলিশ নিয়ে যাওয়া হলো। সেই জন্যই দেখবেন আমি বলেছি যে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনা তিনি ঘটাচ্ছেন খুব সুচিন্তিতভাবেই ঘটাচ্ছেন, সেটা প্রকৃতপক্ষে কিন্তু সাংবিধানিক সংকট তৈরি করার মতো ঝোঁক। দেখবেন তিনি যখন তদন্ত করতে আসছে ইডি সিবিআই, তাদের বিরুদ্ধে আমাদের 1 লক্ষ অভিযোগ থাকতে পারে, কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করতেন তার দলের অন্য কোনো নেতা গিয়ে ওটা ছিনিয়ে নিয়েছেন, প্রশ্ন ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সাংবিধানিক পদে থেকে একটি তদন্তকারী সংস্থার কাজে বাধা দিলেন। তিনি ইতিপূর্বে একই কাজ করেছেন, এখন তিনি ধুম করে চলে গেলেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে। তার তো উচিত ছিল নির্বাচন কমিশনকে ডেকে পাঠানো, তার যদি নির্দিষ্ট কোনো বক্তব্য থাকতো। এবং তিনি দিল্লি পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের কি লড়াই বাঁধিয়ে দিতে চান? রাজ্য পুলিশে অতিরিক্ত বাহিনী চলে গেল, অর্থাৎ তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে একটা সাংবিধানিক সংকট উপস্থিত হয়, এবং সাংবিধানিক সংকট উপস্থিত হলে তখন হয়তো রাষ্ট্রপতি শাসন হবে। এবং মনে প্রাণে, এটা আমার বিশ্লেষণ 100% ভুল হতে পারে, কিন্তু তার ঘটনা পরম্পরা থেকে মনে হচ্ছে তিনি পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন। কেন, মানুষ প্রচণ্ড বিক্ষুব্ধ, এবং সেই পালিয়ে যাওয়ার পথ খোঁজার জন্যই তিনি হয়তো চাইছেন যে রাষ্ট্রপতি শাসন হয়ে যাক, হয়ে গেলে পরে তাহলে তিনি কাঁদুনি গাইতে পারবেন নির্বাচনের মুখে দাঁড়িয়ে। এটা হয়তো তার মনের গোপন আকাঙ্ক্ষা, এবং তারই প্রতিফলন ঘটছে তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেটাই আমার অভিমত। আমার অভিমতের পাল্টা অভিমত অনেক থাকতে পারে, সেটা ভালো কথা। দাদা, যেভাবে তিনি বাংলা থেকে বিভিন্ন মানুষজনদেরকে নিয়ে গেলেন এবং তাদেরকে একেবারে নির্বাচন কমিশনারের সামনে জ্ঞানেশ